আহ্বায়ক এলাকাবাসীদের পুণ্যমিলনী 2026 একটি অনুষ্ঠান। আপনার স্টেজের সামনে জায়গাটা খালি করে দিবেন। পরিচয়, সম্পর্ক ও অভিজ্ঞতার সঙ্গে এটি আমাদের ইতিহাস, আমাদের সামাজিক ও সাংস্কৃতিক শিকড়ের প্রতীক। ফকির অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আর পবিত্র কোরআন মুকুল ভাই আসছেন, আরও এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এবং এখানে অনেকেই মির্জা আব্বাসের ভাই বোন, ভাতিজা ভাতিজি, নাতি নাতনি, সেই হিসাবে আমিও নানি দাদি, এবং এই এলাকার অনেক আত্মার আত্মীয় আছেন। সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার ভীষণ ভালো লাগছে। আসলে সকলের সাথে দেখা হওয়ার জন্য একটা উছিলা লাগে, সেই উছিলাটা করে দিয়েছে এলাকার ভাই বোনেরা এবং সন্তানেরা। তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই এত সুন্দর একটি আয়োজন আজকে করার জন্য। ইনশাআল্লাহ এই আয়োজনটাকে তোমরা সকলে মিলে এবং আমরা সকলে মিলে উপভোগ করব, এবং এই ধারাবাহিকতার যেন আমরা ধরে রাখতে পারি। প্রতি বছর এরকম করে একটা পূর্ণমিলনী হবে, পিকনিক হবে, গেট টুগেদার হবে, সবাই মিলে সেটাকে আমরা এনজয় করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, এবং সবার কাছে তারপরে আমি একটা অনুরোধ করতে চাই, যদিও আমার মনে হয় এলাকার সবাই সচেতন, তারপরেও আমি মনে করি যে মির্জা আব্বাসকে আগামী 12 তারিখে সবাই যেন ধানের শীষে ভোট দেন। মির্জা আব্বাসকে আপনারা এলাকায় পাবেন, আপনাদের এলাকার ছেলে। অনেকে বলেন বাসায় গিয়েছিলাম, দেখা হয়নি, ফিরে আসছি, সেই কথাটুকু তো বলতে পারেন, কিন্তু অন্য যারা তাদের কোনো ঠিকানা নাই। কিন্তু আমাদের সমস্যা আপনাদের সমস্যা, তাই আমাদের সকলের সমস্যার সমাধানের জন্য মির্জা আব্বাসকে দরকার এখানে। ইনশাল্লাহ আমি দাবি করি আপনাদের সকলের কাছে আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই সকাল সকাল ধানের শীষে ভোট দিবেন 12 তারিখে। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আমরা ঋণী, সেই ঋণটা আমরা কিছুটা হলেও যেন শোধ করতে পারি। আর শুধু ভোট দিলে হবে না, আমরা কিন্তু যারা জাতীয়তাবাদী দল করি এরা কিন্তু খুব অলস, আমরা ঘুমিয়ে থাকি, একটু দেরি করে যাই, কিন্তু তারপরে হয় কি আমরা গিয়ে দেখে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে, অন্য কেউ দিয়ে দিয়েছে। সেটা যেন না হয়, আমরা আমাদের ভোট দেব এবং ভোটটাকে রক্ষা করব, এবং শেষ পর্যন্ত গুণে নিয়ে আসবো এবং বিজয় অর্জন করে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। উনি অনেক জায়গায় আরও যাবেন। আমি এই মুহূর্তে আর বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো। উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই, এলাকার সাবেক কমিশনার, এলাকার সন্তান রহিম ভাই, আমার সহকর্মী ভাইরা, এবং ফকিরাপুর আরামবাগ এলাকার সকলে মিলে যে পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আজকে একটু বেশি রকম ক্লান্ত, সকাল থেকে সারাদিন প্রচারণায় ছিলাম, অনেক হাঁটতে হয়েছে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি একটি কথা শুধু বলবো যে সামনে নির্বাচনে সবাই আসবে, প্রার্থী যারা আছে সবাই আসবে, সবাই দাবি করবে, একটি ভোট চাইবে, স্বাভাবিক। আমিও একইভাবে ফকিরাপুর আরামবাগের আমার যে ভাইরা আছেন, আমি সকলের কাছে একটি ভোটের জন্য অনুরোধ করব। এখানে আমার একটা সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হলো যে আমার সম্পর্কে ভালো যা আছে সব আপনারা জানেন। অসুবিধা হলো খারাপ যেটা আছে সেটাও আপনারা জানেন, খারাপ ভালো দুটোই জানেন, কিন্তু অন্যান্য যারা আসছে তাদের কিন্তু কোনোটাই আপনারা জানেন না। এমনকি বাড়ির ঠিকানাটাও যে আপনারা জানেন না। জানেন কারো ঠিকানা?
কেউ বলতে পারবে না কারো ঠিকানা, আমি নিজেও জানি না। তো যাই হোক, সবাই ভোট চাইতে আসবে। আর আমাদের এলাকাটা এমন হয়ে গেছে এখন যে মনে হয় একটা এতিমের এলাকা, যখন যে পারে সে একটু মুখ লাগিয়ে যায় আর কি। কখনো মেয়র সাহেব আসে, কখনো সাবের সাহেব আসে, কখনো কি জানি একটা আসলো ওই নাসিম সাহেব, মানে এতিম এলাকায় যে খুশি সে আসে, অর্থাৎ এই এলাকায় কোনো লোক নাই, এরকম একটা ভাবসাব হয়ে গেছে অবস্থাটা। আমি বরাবর কামনা করব সবসময় যে এমপি যখন হবে, যে দলেরই হোক, সে যেন এলাকার ছেলে হয়, এলাকার সন্তান হয়, তাহলে তারা এলাকার মানুষের সুখ দুঃখরা বুঝতে পারবে, ভালো মন্দের অংশীদার হতে পারবে, সুখ দুঃখের অংশীদার হতে পারবে। কিন্তু ভোটের সময় আসলো, ভোট চাইলাম, ভোট পাইলাম, এমপি হয়ে গেলাম, আর কেউ একটু খোঁজ নিলাম না কারো, এটা তো হতে পারে না। সকল দেশেই সবাই যার যার এলাকা থেকে দাঁড়ায় নির্বাচনে, কিন্তু আমাদের এখানে একটু ব্যতিক্রম, মানে একটা এতিমের এলাকা, এখানে কেউ নাই। তো আমি আশা করব ভবিষ্যতেও এই এলাকা থেকে আমাদের পরে যারা আসবেন, নিশ্চয়ই আমি আশা করব এই এলাকা থেকে যারা আসবেন এলাকার সন্তানই হবেন, সে যে দলেরই হোক। হ্যাঁ, বিএনপি হলে ভালো হয়। বিএনপির লোকেরা সাধারণত অসভ্য লোকেরা কিংবা খারাপ লোকেরা বিএনপি করে না। যারা অসভ্য এবং খারাপ লোক তারা কিছু দল আছে, একটা দল তো ভেঙে গেছে, আরও আছে তারা অন্য কোনো দল করলে করতে পারে, কিন্তু বিএনপির লোকেরা অসভ্য না, খারাপও না। যদিও এখন বিএনপিকে রং মাখানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন লোক শুধু ভোটের কারণে বিএনপি এবং বিএনপির প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় তারা একটু গায়ে রং মাখানোর চেষ্টা করছে, কখনো ইন্ডিয়ান রং, কখনো দেশি রং, কখনো চাঁদাবাজ, কখনো সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে থাকেন। আসলে 5 তারিখের পর, 5ই আগস্ট 24, 5ই আগস্টের পরে আমি আমার এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত রাখার জন্য চেষ্টা করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমি লিফলেট বানিয়েছিলাম যাতে এটাকে প্রতিরোধ করা হয়, এবং আমি নিজে টেলিফোন লাইন দিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম, হটলাইন, যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবেন। 2টি মাস ভালোই ছিলাম আমরা, কিন্তু 2 মাস পর আবার শুরু হয়ে গেল আগের মতো। আওয়ামী লীগ যে কাজটা করতো সেই কাজটা অন্য কেউ করছে, শুধু নাম দিচ্ছে বিএনপির, নামটা দিচ্ছে বিএনপির। কিন্তু আমি যতটুকু জানি, যারা খুব ধর্মের লেবাস পরে আজকে আপনাদের সামনে আসছেন, ধর্মীয় কথাবার্তা বলছেন, যে জান্নাতের টিকিট বিক্রি করছেন, তারাও কিন্তু এখান থেকে বাদ যান না। তারাও সবাই একই কাজ করেন, কিন্তু কেউ জানেন, কেউ জানেন না, কেউ বলেন, কেউ বলেন না। তো আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, যেটা বললাম ওটুকুই শেষ কথা আমার। তো আমি এলাকার সন্তান হিসেবে আমার ভুল ত্রুটি কিছু থেকেই থাকে। 17 বছরে তো ভুলে যাওয়ার কথা। 17 বছর আগে আমি বোধহয় 2006 সাল পর্যন্ত মন্ত্রী ছিলাম। তো তারপর ওই সময়ে আমি এলাকার মানুষের মঙ্গল কামনা করেছি, মঙ্গল করার চেষ্টা করেছি, মানুষের ভালো করার চেষ্টা করেছি। এখন রহিম ভাইয়ের অনেক কথা মনে আছে, আমার তো মনে নাই। আরামবাগ স্কুলের জমি, আরামবাগ স্কুলের বিল্ডিং, ফুকরাপুরের আরও কিছু সমস্যা ছিল, রাস্তার প্রবলেম ছিল, আরও সমস্যা ছিল, সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু 17 বছরে এই এলাকার কোনো রকম উন্নয়ন কিংবা ভালো কিছু দেখা যায়নি। শুধু এই এলাকা না, সারা বাংলাদেশে একই অবস্থা। কারণ 17 বছর দেশে একটা অরাজক পরিস্থিতি ছিল। আজকে আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি, কিন্তু যাদের দ্বারা অন্যায় কাজগুলো হতো তাদের হাতে কিন্তু আমরা মুক্তি পাই নাই। সেই মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি নিজে আপনাদের একটি ভোটের দাবিদার, যে আপনাদের কাছের
একজন প্রতিবেশী হিসেবে আমি দাবি করতে পারি, আবদার করতে পারি। রক্ষা করার দায়িত্ব আপনাদের, এটা আমার দায়িত্ব না। আপনি মনে করেন যে মির্জা আব্বাসকে দিয়ে ভালো কিছু হতে পারে, তাহলে ইনশাল্লাহ আপনাদের থেকে ভোট আমি চাইব। আবার এভাবে বলতে পারি যে নিঃশর্তভাবে এলাকার সন্তান হিসেবে আপনার একটি ভোট আমাকে দেবেন। তো আমার এখানে এই এলাকাতে ফকিরাপুর আরামবাগে আমার দুই একজন স্কুলে যাদের সঙ্গে পড়তাম, রহিম ভাই আমার সিনিয়র ছিল। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে আপনি সেটা পড়ছেন আপনি না আপনি রহিম ভাই ছিল পলিটেকনিক কলেজে স্কুলে। আর আমি সালাম তো এখন নাই। আমরা একই স্কুলে পড়েছি সেন্ট্রাল গভর্নমেন্টে। আমার বোধহয় 1 বছর 2 বছর জুনিয়র। আর আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে যারা ছিলেন তারা মোটামুটি মারাই গেছে কেউ সবাই। আর একজন এখানে আছে আমার 2 বছর জুনিয়র সাত্তার আছে এখানে। ও পিছনে আছো? সাত্তার পিছনে আছে। সাত্তারের ছোটো হয়ে আবার আমার সঙ্গে পড়তো, কি যে নাম ওর, গফার আমার সঙ্গে পড়তো। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনাদেরকে আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। এই এলাকায় এই আজকে আরামবাগের কথা বলা হলো, আমাদের এক এই ছোটো বোন আরামবাগ কী জন্য আরামবাগ হলো বললো, ফকিরাপুর কী জন্য ফকিরাপুর হলো সেটা বললো। আরামবাগের চেহারা কেমন ছিল জানেন আপনারা? ফকিরাপুর ছিল, ধরে নেন ফকিরাপুর ছিল ওই সময়ে ঢাকা শহর ধরে নেন, অর্থাৎ ওল্ড টাউন। আর আরামবাগ ছিল নিউ টাউন একটা সময়ে। আমরা যখন আসতাম এই ফকিরাপুরের থেকে আরম্ভ করে আরামবাগ যখন যেতাম, আরামবাগ গেলে পরে ওখানে আমরা অনেক গাছ দেখতাম, গাছ এই নটরডেম কলেজের পাশ দিয়ে। তখন নটরডেম কলেজ হয় নাই, আমি যখন কথা বলছি তখন নটরডেম কলেজ হয় নাই। গাছ ছিল, মাঠ ছিল, পুকুর ছিল, সবই ছিল এখানে। আর নৌকা চলতে গিয়ে এখন যে আপনার বক্স কালভার্ট দেখেন না, এই বক্স কালভার্ট জানেন কত বড় ছিল এটা? এই যে বলে যে ফকিরা পুলটা আপনারা দেখেছেন? আমরা কিন্তু ফকিরাপুরের পুল দিয়ে পার হয়েছি। এখানে একটা পুল ছিল কাঠের তৈরি, অনেক বড় পুল ছিল। এই পুল পার হতে আমাদের ভয় লাগতো। আমাদের রাস্তা ছিল, এটা ছিল না কিন্তু। এই যে এখন যে বড় রাস্তাটা দেখছেন না পাশ দিয়ে, এই রাস্তা কিন্তু ছিল না। আমরা ফকিরাপুরের ভিতর দিয়ে এসে এই যে অবজারভার, এখান থেকে গিয়ে ফকিরাপুর পার হয়ে অবজারভারের পেছন দিক দিয়ে আমরা মানে ঢাকা যেতাম আর কি, এক কথায় মানে নবপুরটা, ওটা আমরা ঢাকা বলতাম। ফকিরাপুর পর্যন্ত ঢাকা ছিল। শাহজাহানপুর কিন্তু গ্রাম ছিল, একেবারেই গ্রাম। ফকিরাপুর থেকে আস্তে আস্তে বিস্তৃত হতে হতে আমরা শাহজাহানপুর এখন শহর হয়ে গেছে, খিলগাঁও এখন শহর হয়ে গেছে। আরেকটি কথা আপনাকে বলি, আপনাকে শাহজাহানপুরের কোন পর্যন্ত শাহজাহানপুর জানেন? কেউ জানে না, তাই না? এই যে ফকিরাপুর রাস্তাটা আছে না এখন, এই যে মেন রোডটা, যে রোডটা নটরডেম মানে ইসে থেকে নাইটিঙ্গেল থেকে নটরডেম কলেজ পর্যন্ত গেছে, দেখছেন? TNT কলোনি যেটা আছে, এই TNT কলোনি রাস্তা পর্যন্ত শাহজাহানপুর, এরপর হলো ফকিরাপুর। বুঝতে পারি, এটা কিন্তু অনেকেই জানে না। আপনি ওদিকে ছিল কমলাপুরের যে আমাদের মাজারটা আছে না, কমলাপুর, হ্যাঁ, পীরজঙ্গি মাজার, রেলওয়ে কলোনি, এগুলো সব শহর ছিল শাহজাহানপুর। আমাদের বাড়ি পর্যন্ত শাহজাহানপুর শেষ, আমাদের বাড়ি পর্যন্ত। আমাদের বাড়ি থেকে 100 গজ দূরে গেলেই শাহজাহানপুর শেষ। তারপরে ছিল খিলগাঁও, যেটা বর্তমানে উত্তর শাহজাহানপুর বলা হয়। রেল লাইন হওয়ার পরে ওটা উত্তর শাহজাহানপুর হয়ে গেছে। এটা হলো আমাদের পরিচয়টা বললাম আমি। আর এখন যেখানে আউটার স্টেডিয়াম, কি বড় স্টেডিয়াম, এখানে ছিল বিশাল বড় একটি স্টেডিয়াম, কিন্তু কাঠের। স্টেডিয়ামে যে এইগুলো ছিল, যেখানে আমরা যেখানে বসি, কাঠের গ্যালারি ছিল। এগুলো আপনি জানেন না, গল্পের মতো মনে হবে। আমি সুযোগ পেলাম তো
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গল্পগুলো বলে গেলাম। বাস্তব এখানে ছিল কাঠের গ্যালারিতে, আমরা ওখানে বসে খেলা দেখতাম। আস্তে আস্তে স্টেডিয়াম হলো। আউটডোর স্টেডিয়ামে ওখানে ছিল, ওটা বলা হতো পল্টন ময়দান, ঐতিহাসিক পল্টন ময়দান, যেটা অনেক ইতিহাস বই লেখা আছে। ওখানে ছিল কৃষ্ণচূড়া গাছ। ঈদের পরে মেলা বসতো, আমরা মেলায় যেতাম। এখন ওখানে স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম হয়ে গেছে। তো যাই হোক, আমাদের তখন কিছু করার ছিল না, আমরা জানতাম না, আর আমাদের লোকও ছিল না। যদি থাকতো তাহলে আগের যে পল্টন, ঐতিহাসিক পল্টন ময়দান, তাকে ময়দানে রাখতাম, তাকে আমরা আউটডোর স্টেডিয়াম হতে দিতাম না। স্টেডিয়াম যেটা ছিল ওটাই থাকতো। যাই হোক, এই কথাগুলো বললাম এই কারণে যে আমার এই এলাকার সম্বন্ধে যারা জানে না, আমার এলাকার লোকে, এলাকার মুরব্বীদের যারা চেনে না, আমার এলাকার ছেলেমেয়েদেরকে যারা চেনে না, তারা আপনাদের কাছে অনেক সময় ভোট চাইতে আসে, বড় কষ্ট হয়। আমি তো খুব, আমি একটা কথা বলেছিলাম যে আমি এই এলাকা, আমার এলাকা, আমি এলাকায় দাঁড়াতে পারি। আমি তো চিরাগাং কিংবা অন্য কোনো ডিস্ট্রিক্টে দাঁড়াতে পারবো না, আমাকে ভোট দেবে কেউ দেবে না। তো এই জন্য আমি আপনাদের এলাকার সন্তান, আমি এলাকায় বড় হয়েছি। আমি বললাম তো, আমার বন্ধুদের নাম বললাম, আমার বড় ভাইয়ের নামও বললাম, আমার স্কুল লাইফের ছেলেদের নাম, আমার বন্ধুদের কথা বললাম। এরকম করে কেউ বলতে পারবে না। তো আমার চেয়ে আপন যদি আপনাদের কেউ থাকে, অবশ্যই তাকে আপনারা ভোট দেবেন। যদি না থাকে, আমি আপনাদের ভোটের দাবিদার। কিন্তু এই কথাটা আমি আপনাদের বলতে চাই যে আপনাদের ভোটের দাবিদার কিন্তু আমি, আর কেউ না। তো আপনারা এখানে সবাই আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। যারা আসছেন এরকম, আমি কিন্তু আরও কয়েকটা প্রোগ্রাম করে আসছি আজকে সারাদিনে, এরকম লোকজন সমাগম হয়েছে। আপনারা সবাই যদি ভোট দেন একটা করে, আর সবাই যদি ভোট সংগ্রহ করে 10টা করে, তাহলে ইনশাল্লাহ আমার পাস করতে কোনো অসুবিধা হবে না। তালি তো দিলেন, কিন্তু 10 টাকা ভোট সংগ্রহ করবেন তো। এখানে কি আছে? বন্ধুবান্ধব আছে, সবচেয়ে প্রথম আছে আত্মীয় স্বজন। আপনারা যারা আসছেন সবাই কিন্তু আসছেন নাই বাড়ি থেকে লোকজন আছে আরও। সেই লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়িক পার্টনার, আর এই যে ফকিরাপুর আরামবাগের যে একটা পুরো একটা মানে সবচেয়েতে, আপনি কি জানেন কিনা আমি জানি না, এই ফকিরাপুর আরামবাগের জায়গা কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, জমি সবচেয়ে বেশি। এটা ভাবতে পারবেন না আপনারা, এত দাম। এক স্কোয়ার ফিটের দাম যত, বিশ্বের আর কোনো জায়গায় এত জমির দাম কিন্তু নাই। তো এই এলাকায় যারা এখন করেন, আপনারা যারা ব্যবসা করেন, সেই যে ব্যবসায়িক যারা আছেন, যারা ভাড়ায় ব্যবসা করেন, তাদেরকে বলতে পারেন। আর যে ভাইরা এখানে ব্যবসায়ী আছেন, সেই ভাইরাও শুনছেন আমার কথা, আমি আশা করি তারাও শুনছেন। আমি আপনাদের কাছেও আজকের এই স্থানীয় পুনর্মিলন অনুষ্ঠানে আমি আপনাদের কাছেও একটি ভোট চাইব, যে আপনারাও আপনাদের পরিবার পরিজন সহ আমাকে একটি ভোট দেবেন ধানের শেষে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, সেই ক্ষমা প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জনাব আফরোজা আব্বাসকে ফুল দিয়ে বরণ করার জন্য এই পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা। যারা বলে মির্জা আব্বাস এই এলাকার মানুষ নয়, তারা কি এই গনি চাচাকে কাছ থেকে কাহিনী শুনতে পারে না? এই বয়সে উনি এই মঞ্চে আসছেন, আমি ওনাকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি ভোট দেওয়ার ইচ্ছা নিয়ে আসছেন, ভোটের কথা বলার জন্য আসছেন, কিন্তু বয়সের ভারে বলতে পারছেন না।
একটা দাবি করে ফেলেছেন, এখানে আইল্যান্ডটা কাটতে হবে, তাই না? তো ইনশাল্লাহ আগে যেমন ছিল তেমন হয়ে যাবে, এটা অসুবিধা নেই। তো আমার মুরব্বীর একটা দাবি যদি পূরণ করা নাই করতে পারলাম তো কী আর করতে পারবো। তো এই দাবিটা দেখি যেতে পারি, মানে আমরা যাই অবস্থা হয় এটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে হোক আর কালকে হোক। সবাইকে ধন্যবাদ। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনে থেকে যারা আছেন সকলকে আসন গ্রহণ করে ফেলুন। আপনার একটু সাইডে থাকবেন। বলো